ইয়েস টু পলিটিক্স, আমরা যখন এই লাইনটা বলি ইয়েস টু পলিটিক্স, আপনার কাছে কি মনে হয়? আপনি যখন বলেছেন ইউজ টু পলিটিক্স, আমার কাছে সেটা মনে হয় গত 2 বছর আগেও এই ক্যাম্পাসে আই হেট পলিটিক্স, এটি আমার কাছে মনে হয়। গত 2 বছর আগেও যখন ক্যাম্পাসে কাউকে বলতাম রাজনীতি করেন, কিংবা আমরা যারা বিরোধী রাজনীতিতে ছিলাম, আমাদেরকে বারবার রাজনীতি থেকে নিরুৎসাহিত করা হতো, বলতো আর কবে, আর কোনো দিন হয়তো বা সরকার পরিবর্তন হবে না, চলে যাও দেশের বাইরে, অথবা কোনো চাকরি করো। তো আমাদের তো এমনভাবে রাজনীতিটা ক্যাম্পাসে করেছি, যদি বাংলাদেশের সরকারি চাকরি কিংবা অন্য কোনো জায়গায় প্রবেশের তো কোনো সুযোগ ছিল না, কোনো দ্বারই খোলা ছিল না। গেলে একটা অপশন ছিল দেশের বাহিরে চলে যাওয়া, প্রবাসে চলে যাওয়া, এটাই ছিল আমাদের অপশন। তো বিভিন্ন জায়গায় শুধুমাত্র ক্যাম্পাসের বন্ধুবান্ধব নয়, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, এমন একটা সময় কেটেছে গত 1-1.5 বছর আগেও আমি আমার পরিবারের যে আপনার মিটিংগুলো হতো, পুনর্মিলনগুলো হতো, সেখানে যেতাম না, অ্যাভয়েড করতাম। কারণ সবার কাছেই হাসিনা শুধুমাত্র আমাদেরকে রাজনীতিতে আমাদেরকে শুধুমাত্র নিরুৎসাহিত করেনি, সমাজটাকে আমাদের এগেনস্টে নিয়ে চলে গিয়েছিল, এবং পুরা জেনারেশনটাকে সে এমনভাবেই কক্ষিগত করেছিল যে আওয়ামী লীগের রাজনীতি ছাড়া সকল রাজনীতি আই হেট পলিটিক্স, রাজনীতি করতে হলে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে, এর বাইরে আর কোনো রাজনীতি নাই। যার ফলশ্রুতিতে জেনারেশন ইয়েস টু পলিটিক্সের পরিবর্তে আই হেট পলিটিক্স বলা শুরু করেছিল, এবং সেই জেনারেশনে কিন্তু আবার ইয়েস টু পলিটিক্সের দিকেই, আবার এই জেনারেশনকেই, এদের নিজেদের জেনারেশনকে আবার ইউজ টু পলিটিক্সের দিকে এগিয়ে নিয়ে গেছে, সেই দ্বার উন্মুক্ত করেছে এরাই। একদমই আবিদ, আমি যখন ইয়েস টু পলিটিক্স বলছি এবং সেখানে তরুণদের একটা যখন অংশ আসলো, তারা দীর্ঘ সময় ধরে কিন্তু বলছিল যে আই হেট পলিটিক্স, এবং সেটা আমরা যদি ক্যাম্পাসে 2 থেকে 3 বছর আগেও যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করতাম, সবাই বলতো, এবং সবার মধ্যে একটা ধারণা ছিল যে খুব বেশি ভালো করতে হলে দেশের বাইরে চলে যেতে হবে। ফলে রাজনীতির যে একটা বড় অংশ তরুণদের জড়িত থাকার কথা, সেখান থেকে তরুণদের নানা কারণে হয়তো বিচ্যুত করা হয়েছে, কিংবা তারা নিজেরাও বিচ্যুতি রেখে নিজেরাও দূরে থেকেছেন, যেটি রাজনীতির জন্যই হয়তো খারাপ হয়েছে। আপনারা সেখান থেকে হয়তো একটা বদল চেয়েছেন, যে বদলের নমুনা আমরা গত বছর দেখেছি। পুরো দেশটাই একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, এবং সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। আমার যে প্রশ্নটা সেটি হচ্ছে যে একটা প্রজন্ম যখন বড় হয় যে আই হেট পলিটিক্সের মধ্য দিয়ে, সেখানে আমরা আজকে বলছি ইয়েস টু পলিটিক্স। আমি যত সহজে লাইন দুটো বললাম, ব্যাপারটা এই 2টা লাইনের মধ্যে সহজ জার্নিটা ছিল না। জার্নিটা আসলে বদলের কি কারণ, কিভাবে বদলে গেল আই হেট পলিটিক্স থেকে ইয়েস টু পলিটিক্স? দেখেন, বিগত দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিটা রাজনৈতিক সংস্কৃতি ছিল না, সেটা রাজনৈতিক অপসংস্কৃতি ছিল বাংলাদেশের রাজনীতিতে। যার ফলশ্রুতিতে এই রাজনীতিটাকে সবাই ভয় পেয়েছে, এবং ইয়াং জেনারেশন যখন আপনাকে দেখতেছে রাজনীতি যদি করতে হয়, যারা রাজনীতি করছে তারাই যে দখলদারিত্ব করছে, যারা ক্যাম্পাসে যারা রাজনীতি করছে তারা ফাও খাচ্ছে, ক্যান্টিনগুলোর বিল দিচ্ছে না, তারপর গণরুম গেস্টরুমে একটা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী, আপনিও যেই মেধা দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন, আমিও একই মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, আমি আপনার উপর, আপনি আমার উপর জুলুমকারী হয়ে যাচ্ছেন। আমরা 2 বন্ধু একসাথে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, এর মধ্যে একজন হয়ে যাচ্ছে মজলুম, আমি হয়ে যাচ্ছি জুলুমকারী। কেন? শুধুমাত্র ওই রাজনৈতিক অপসংস্কৃতির যে পাওয়ারটা, সেই পাওয়ারটা খাটিয়ে। সুতরাং এই যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলা, এই অপসংস্কৃতিগুলা, এগুলো দেখে কোনো ভালো মানুষ কিংবা কোনো ভালো পরিবারের সন্তান রাজনীতিতে কিন্তু ঝোঁকাটা তার জন্য ডিফিকাল্ট ছিল। এমন একটা সময় ছিল, আপনি আওয়ামী লীগের আপনি যেহেতু আওয়ামী লীগের রাজনীতিটা তো নোংরা দেখছেন, আপনি তো আওয়ামী লীগের রাজনীতি করবেন না। তাহলে আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি না করেন, তাহলে কোন রাজনীতিটা করবেন? আপনি আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে আপনি যে রাজনীতিটি আপনি করতে যাবেন, সেখানে আওয়ামী লীগ আপনাকে বাধা দিবে, আপনার চাকরি হবে না, আপনার পরিবারকে হয়রানি করা হবে, আপনার ভাইকে তুলে নেওয়া হবে, আপনার বাবাকে তুলে নেওয়া হবে, রাত 3টা-4টার দিকে আপনাকে বাসা থেকে তুলে নিয়ে গুম করে ফেলার সংখ্যা আছে। সুতরাং সেই জায়গায় তো একটা ভালো পরিবারের সন্তানগুলো রাজনীতিতে আসে নাই। রাজনীতিতে না আসার ফলশ্রুতিতে একটা দীর্ঘ সময় ধরে আই হেট পলিটিক্সটা গ্রো আপ এখানে করেছে। কিন্তু এই আই হেট পলিটিক্সটাকে যে ইয়েস টু পলিটিক্সে রূপান্তর করবে, সেই সংখ্যাটা ছিল কিন্তু একদম স্বল্প। আমরা 2015-16 ব্যাচের স্টুডেন্ট প্রায় 6,000-6,500 স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি। সেখানে আমরা ছাত্রদলের রাজনীতি করেছি কজন জানেন? 8 থেকে 9 জন কিংবা 10 জন। এই সংখ্যাটা আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছি, এবং এই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করতে এসে আমাদের এমনও সময় গেছে, আমার যারা সহপাঠীরা ছিল এরা আমাদের সাথে দাঁড়িয়ে ছবি তুলে নেয়। কারণ আমার সাথে ছবি থাকলে তারা নাকি বিসিএস হতে পারবে না, সরকারি চাকরি হবে না। আমার সাথে ছবি থাকলে সে হলে থাকতে পারবে না।
আমার সাথে ছবি থাকলে তার বড় ভাইরা তাকে টর্চার করার সম্ভাবনা আছে। এই যে রাজনৈতিক অপসংস্কৃতিটা গ্রো আপ করেছে বিশ্ববিদ্যালয়ের মাটিতে, সুতরাং আপনি যখন এভাবে গোড়াপত্তন করবেন রাজনৈতিক অপসংস্কৃতি দিয়ে, সেখানে সুস্থ রাজনীতির চর্চা কীভাবে হতে পারে আর কীভাবেই বা মানুষ, কারণ আপনি প্রভাবশালী। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, এরা একটা থাকার জায়গা প্রয়োজন। সেখানে থাকতে গিয়ে ছাত্রলীগ যেভাবে এদেরকে যেভাবে কুক্ষিগত করেছিল, এদেরকে শুধুমাত্র একটা সিটির বিনিময়ে এদেরকে পুরোপুরিভাবে দাসের মতো কিনে নিয়েছিল, এমন একটা রাজনৈতিক প্রচলন এখানে ছিল। কিন্তু আমরা এই যে অল্প সময়, আমরা যখন দেখেন বিগত 28 অক্টোবর মনে আছে আপনাদের, 2023 সালের 28 অক্টোবর, এই যে আমাদের বিএনপির পার্টি অফিসে যে হামলা হয়েছিল সমাবেশের মধ্যে, এর পরবর্তীতে দেখবেন ঢাকাতে কিন্তু হরতাল অবরোধ, এই যে ডামি নির্বাচনের এগেনস্টে ঢাকা শহরে অনেক হরতাল অবরোধের মিছিল হয়েছে। এই হরতাল অবরোধের মিছিল কতজন আপনারা দেখেছেন? 30 জন, 40 জন, 20 জন, 15 জন, এর উপরে কিন্তু ভাই যেত না মিছিলগুলো দেখে। কিন্তু আপনাকে বলছি না, এমন অনেক প্রমিনেন্ট মানুষ আছে যারা আমাদেরকে নিয়ে মখারি করেছে, এমন অনেক ব্যক্তি আছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এদের দ্বারা হবে না, আমাদের এই মিছিলগুলো নিয়ে মখারি করেছে। কিন্তু জানেন, সেই 20 জন, 30 জন, 40 জনের এই যে দুঃসাহস, আমরা সকাল রাত ভর আমরা আমাদের এই মিছিলে হাসিনা পড়ার কোনো সুযোগ ছিল না, সম্ভাবনা ছিল না, কিন্তু আমরা রাত ভর পরিকল্পনা করতাম যে আমরা কোথা থেকে মিছিলটা শুরু করব। কারণ আমরা যদি কণ্ঠ জারি না রাখি, এই রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে না। এই যে রাতের পর রাত আমরা যখন বাসা থেকে বেরোতাম, আমরা চিন্তা করতাম আজ হয়তো আর বাসায় ফেরার কোনো সুযোগ থাকতো না, হয় হসপিটালে যাব, না হলে কারাগারে যাব, না হলে হচ্ছে যে পুলিশের মার খাবো অথবা গুম হয়ে যাব, আর যদি ভাগ্য বেশি ভালো হয়, সুপ্রসন্ন হয়, তাহলে হয়তো বা বাসায় ফিরে আসার সম্ভাবনা আছে। আমরা মোবাইলটা নিয়েও বাসা থেকে বের হইনি, মোবাইলটা বাসায় রেখে গিয়েছিলাম, এমন একটা পরিস্থিতি আমাদের অতিক্রম করে আসতে হয়েছে। কিন্তু ওই মিছিলটা নিয়ে কিন্তু মখারি হতো, কিন্তু ওই 20 জনের মিছিল, ওই 30 জনের মিছিল, এই এদের 3.5 হাত বডি এবং এদের যে সাহস, এদের যে কণ্ঠ, সেই কণ্ঠের উপর কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব টিকেছিল। এবং ওই ছেলেগুলো এই ক্রুশাল মোমেন্টে তৈরি হয়েছিল এবং ক্রুশাল মোমেন্টকে লিড করেছিল। এবং ওই ছেলেগুলোই কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল।